আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো পশ্চিম ইউরোপের ছোট্ট একটি দেশ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দেশটি সম্পর্কে আমরা কি জানি, জানলে কতটুকু, আজ আমরা জানবো সুইজারল্যান্ডের দেশটি কেমন। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পশ্চিম ইউরোপের ছোট্ট একটি দেশ সুইজারল্যান্ড। সরকারিভাবে এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত। এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিechtenstein, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স। সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ। এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় ফাগ আল্পস পর্বতমালা নিয়ে গঠিত। এখানে পর্বত, পাহাড়, নদী, হ্রদের বৈচিত্র্য সমাহার মধ্যগুলোর মধ্যে জেনেভা এবং জুরিক অন্যতম। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের আয়তন ৪১,২৮৫ বর্গ কিলোমিটার। আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ। দক্ষিণের মাগগিওরে হ্রদের তীরে সমুদ্র সমতল থেকে মাত্র ১৯২ মিটার উঁচুতে রয়েছে পাইন অরণ্যের সারি। অন্যদিকে সেখান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে ৪,০০০ মিটারেরও বেশি উঁচু ৪৮টি বরফ আবৃত পর্বতশৃঙ্গ। সুইজারল্যান্ডকে জুড়া সুইজারল্যান্ডীয় মালভূমি এবং আল্পস পর্বতমালা এর তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়। ২০১৬ সালে হিসাব অনুযায়ী দেশটিতে ৮৩,৭২,০০০-এর অধিক মানুষ বসবাস করে। সুইজারল্যান্ডের বহুভাষী রাষ্ট্র এবং এখানে ৪টি রাষ্ট্রীয় ভাষা রয়েছে: জার্মান, ফরাসি, ইতালীয় এবং রোমানীয়। বাকিরা স্পেনি, পর্তুগিজ আর তুর্কি ভাষায় কথা বলে। সুইজারল্যান্ডের শিক্ষার হার ১০০%। ৫ থেকে ১৬ বছর বয়সের শিক্ষা বাধ্যতামূলক। সুইজারল্যান্ডের রাজধানী বের্ন। এটি মূলত সরকারি এবং প্রশাসনিক শহর। শহরটি আরে নদীর বাঁক দ্বারা ৩ দিক থেকে বেষ্টিত একটি উঁচু শৈলান্ত দ্বীপের উপর অবস্থিত। শহরের পুরাতন এলাকাগুলোকে পথচারীদের ভ্রমণের জন্য পরবর্তীতে করা হয়েছে এবং এগুলো থেকে আল্পস পর্বতমালায় অসাধারণ সব দৃশ্য অবলোকন করা যায়। বের্নে সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি, টেক্সটাইল, বাড়ির যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, ওষুধ এবং চকলেটের কারখানা আছে। প্রতি বছর বের্ন শহরে 2টি বিরাট মেলা অনুষ্ঠিত হয়। এখানে আরও আছে ঘোড়া, গবাদি পশুর একটি বড় বাজার। বের্ন শহরে প্রায় ১,৩০,০০০ লোকের বসবাস। এটি জনসংখ্যার দিক থেকে সুইজারল্যান্ডের ৫ম বৃহত্তম শহর। বের্ন শহরের পেটেন্ট অফিসে কেরানিগিরি করা সময়ের আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্বের রূপরেখা দাঁড় করান। সুইজারল্যান্ডের অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্ম চর্চা করেন। এরা মোট জনসংখ্যায় প্রায় ৪৫%। এছাড়া মুসলমান, সনাতন, খ্রিস্টান এবং ইহুদি সহ অন্যরা নিজ নিজ ধর্ম পালন করেন।
সুইস ব্যাংকে কালো টাকা নিরাপদ সংরক্ষণের জন্য কুখ্যাতি থাকলেও সুইজারল্যান্ডের গড়ি, ট্রেন এবং চকলেট খ্যাতি বিশ্বজোড়া। দেশটির কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত স্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর 1 জানুয়ারি তারিখে দেশটির প্রথম রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদের একজন মন্ত্রী 1 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ডের নিরপেক্ষতার লম্বা ইতিহাস রয়েছে। তবে 1815 বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ড আক্রান্ত হয়নি। 1920 সালে সুইজারল্যান্ড জাতিপুঞ্জের সদস্য হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সুইজারল্যান্ডকে আক্রমণের পরিকল্পনা করলেও তারা কোনো প্রকারের আক্রমণ করেনি। 1963 সালে দেশটি ইউরোপের কাউন্সিলে যোগ দেয়। এছাড়াও রেড ক্রস বিশ্ব বাণিজ্য সংস্থা এখানে বহু আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। আল্পস পর্বতের মাঝামাঝি অবস্থিত সুইজারল্যান্ডের একটি দেশ। আল্পস পর্বতের মনোমুগ্ধকর দৃশ্যবলী ও ছবির মতো সাজানো গ্রাম সুইজারল্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য তুষার মুকুট পরিহিত আল্পসের চূড়া, ঝিলমিল করা নীল হ্রদ, এমারেল্ড ভ্যালি, হিমবাহ, রূপকথার গল্পের পল্লীর পাশাপাশি এখানে আছে বিশ্বমানের আন্তর্জাতিক রিসোর্ট এবং হাইকিং, বাইকিং, ক্লিম্বিং, স্কিং, প্যারাগ্লাইডিং, স্লেজ গাড়িতে চড়ার সুবিধা। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন মধ্যযুগীয় পুরনো শহর। জার্মানি, ইতালি, অস্ট্রিয়া এবং ফ্রান্স দ্বারা পরিবেষ্টিত। সুইজারল্যান্ডের দর্শনীয় স্থানগুলি সম্পর্কে জেনে নেব এখন। নম্বর ম্যাটারহর্ন। আল্পস পর্বতের সবচেয়ে উঁচু চূড়ার একটি হচ্ছে সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন। এই আইকনিক চূড়াটির উচ্চতা 4478 মিটার। 1865 সালে প্রথম এই শৃঙ্গে ওঠার সময় 4 জন আরোহী দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন। বর্তমানে গরমের সময় হাজার হাজার অভিজ্ঞ পর্বত আরোহী এই স্থানটিতে যান। এই পর্বতের পাদদেশে মনোমুগ্ধকর গ্রাম জারমেটে অবস্থিত শীর্ষ আন্তর্জাতিক রিসোর্টগুলোর একটি। এখানে আছে ঘোড়ার টানা গাড়ি, কাঠের তৈরি বাড়ি, বিশ্বমানের হোটেল এবং রেস্টুরেন্ট। বাতাসের গুণাগুণ ঠিক রাখার জন্য, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এখানে মোটর চালিত যানবাহন চলাচল নিষিদ্ধ। শীতের সময় স্কিইং করার সময় 300 কিলোমিটার ঢালে চলে যেতে পারে। গ্রীষ্মের সময় হিমবাহ, স্কিইং, পর্বতারোহণ, সাঁতার ও টেনিস খেলা জনপ্রিয়। আর্টিকেলের পশ্চাতে দেখুন কল্পনার মতো সুন্দর ম্যাটারহর্ন। জাংফ্রোজেস। গ্রীষ্ম বা শীত উভয় ঋতুর জন্য সুইজারল্যান্ড ভ্রমণের সবচেয়ে ভালো জায়গাগুলোর একটি জাংফ্রো অঞ্চল। 1 বা 2 শতাব্দী আগেও দুঃসাহসী অভিযাত্রীরাই কেবল আল্পস পর্বতারোহণের জন্য যেত। বর্তমানে রেলপথের বিস্তৃত নেটওয়ার্ক, সৌন্দর্য, হাঁটার বা বাইকে চলার পথ বিভিন্ন ধরনের পর্যটকের জন্য সহজগম্য। গ্রিনল্যান্ড, ওয়াল্ড, মোরেন, লটারব্রেনেন এবং ওয়াইঙ্গেন নামের 4টি চিত্রানুক শহর এবং ইগার, মনোজ ও জাংফু নামের নয়নবিরাম 3টি পর্বত নিয়ে জাংফু অঞ্চল গঠিত। সুইজারল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় রেল ভ্রমণ হল ক্লেইন স্কেইডেক পর্বত থেকে
ইগার ও মন্স পর্বতের মধ্য দিয়ে জাংফ্রোজস পর্যন্ত যাওয়া। এই রেলগাড়িটির নাম জাংফ্রোবান। তিন নম্বর, ইন্টারলাকেন। ইন্টারলাকেন গড়ি তৈরির কেন্দ্র হিসাবে পরিচিত হলেও বর্তমানে পর্যটন রিসোর্ট হিসেবেও জনপ্রিয়। 1800 শতকের গোড়ার দিকে পর্যটকেরা ইন্টারলাকেনে যেত পর্বতের নির্মল বায়ু সেবন ও স্পা ট্রিটমেন্টের জন্য। সুইজারল্যান্ডের 3টি বিখ্যাত পর্বতের নয়ন অভিরাম দৃশ্য উপভোগ করা ছাড়াও এটি আল্পস পর্বতের বেস ক্যাম্প হিসাবেও জনপ্রিয়। যেসব পর্যটকরা ভিন্ন কিছু করতে চান তারা সেখানকার কাঠ খোদাই করা স্কুলে 1 বা 2টি ক্লাস করেন। ক্ষুধার্ত পর্যটকেরা এখানে আলু পানির দিয়ে তৈরি ক্লাসিক সুইস ডিশ রাসলেট খেয়ে থাকেন। লুসারন। অনেক পর্যটকের জন্যই লুসারন হচ্ছে সুইজারল্যান্ডের শারবাগ। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় অংশের প্রবেশদ্বার হচ্ছে লুসারন। লেক লুসারনের ছবির মতো সুন্দর দৃশ্যবলী এবং এর নিচেই দেখা যায় আল্পসের চমৎকার দৃশ্য। চিত্রানুগু পুরনো এই শহরটি গাড়িমুক্ত। এই শহরের মাঝখানে চিত্রাঙ্কন সম্বলিত আচ্ছাদন সহ একটি কাঠের তৈরি মধ্যযুগীয় সেতু আছে, যা ইউরোপেরও সবচেয়ে প্রাচীন সেতু। এখানকার ঐতিহাসিক বাড়িগুলো দেওয়াল চিত্রে সাজানো থাকে এবং এখানে আছে চমৎকার টাউন স্কোয়ার। এগুলো দেখার পর আপনি সহজে বুঝতে পারবেন কেন লুসারন ভ্রমণ বিলাসী মানুষের কাছে সারা বছর জনপ্রিয় হয়ে থাকে। এখানের ঐতিহ্য আধুনিকতা পাশাপাশি অবস্থিত উদ্বোধনী নকশার জন্য সুনাম অর্জন করেছে এই শহর। ফ্রান্সের আর্কিটেক্ট দ্য ফিউচারিস্টিক কালচার অ্যান্ড কনভেনশন সেন্টার এই শহরের স্থাপত্যকলার উজ্জ্বলতম নিদর্শন। 5 নম্বর, জেনেভা। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর এখানেই অবস্থিত। এছাড়াও আরও 20টি আন্তর্জাতিক সংগঠন আছে এইখানে। পরিবেশবাদী পর্যটকদের জন্য জেনেভা আদর্শ স্থান, কারণ জেনেভা গ্রিন সিটি বা সবুজ শহর। এই শহরের 20% জমি উদ্যানের জন্য উৎসর্গ করা হয়েছে। এই জন্য একে পার্কের শহরও বলা হয়। ইউরোপের সর্ববৃহৎ আলপাইন হ্রদ হচ্ছে জেনেভা হ্রদ, যা সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
ছয় নম্বর জুরিক, সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর। এখানে 50টি জাদুঘর ও 100টি আর্ট গ্যালারি আছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুইস ব্র্যান্ডের পণ্য কিনতে কিনতে ভ্রমণকারীরা যখন ক্লান্ত হয়ে যান তখন লেক জুরিকে নৌকা ভ্রমণে যেতে পারেন অথবা কাছাকাছি পাহাড়ে আরোহণ করতে পারেন। সুইজারল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহাসকে উৎসর্গ করে নির্মিত রূপকথার দুর্গ সুইস ন্যাশনাল মিউজিয়াম দেখার কথা ভুলবেন না। সাত নম্বর বান, ছবির মতো সুন্দর মধ্যযুগীয় শহর বান। সুইজারল্যান্ডের রাজধানী, যার আছে 1200 শতকের পুরনো ইতিহাস। 1600 শতাব্দীর আগে এরা সুইস সংঘের সাথে যুক্ত হয়নি। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রাচীন ক্লক টাওয়ার, যাতে চলন্ত পুতুল আছে। অন্য জনপ্রিয় স্থানগুলো হচ্ছে মনস্টার, গোথিক, ক্যাথেড্রাল এবং টাউন হল। ইউরোপের দীর্ঘতম আচ্ছাদিত শপিং এলাকা এই প্রাচীন নগরে অবস্থিত, যা 4 মাইল দীর্ঘ। সুইজারল্যান্ডের মন্টি কার্লো নামে খ্যাত লুগানো, লুসেইন, যা লর্ড বায়রন, শেলি ও আর্নেস্ট হেমিংওয়ারের মতো লেখকদের জন্মস্থান। দি সিটি অফ আর্ট নামে খ্যাত বাসেল, এঙ্গাডিন, সেন্ট মরিটাস, মজাদার খাবার ও ওয়াইনের জন্য বিখ্যাত টিসিনো অঞ্চল গুলো সুইজারল্যান্ড ভ্রমণের জন্য চমৎকার স্থান। সুইজারল্যান্ডের ইতিহাস, নামকরণ, জনসংখ্যা, দর্শনীয় স্থান, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি। সুইজারল্যান্ডের ইতিহাস 1848 সালে সুইস কনফেডারেশন প্রতিষ্ঠার পর থেকে সুইজারল্যান্ডের ঘটনাবলী বিবৃত করে। 1848 সাল থেকে সুইস কনফেডারেশন স্বায়ত্তশাসিত ক্যান্টনের ফেডারেশন প্রজাতন্ত্র ছিল। এর মধ্যে কিছু কনফেডারেসি 700 বছরের অধিক পুরনো ছিল, ফলে এটি এখনও বিদ্যমান বিশ্বের প্রাচীনতম কনফেডারেসির একটি। এই অঞ্চলের প্রারম্ভিক ইতিহাস আলপাইন সংস্কৃতির সাথে সম্পৃক্ত। হেলব্রিডটি জাতি সুইজারল্যান্ডে বসবাস করত। দেশটি খ্রিস্টপূর্ব 1ম সহস্রাব্দে রোমান শাসনের অধীনে আসে। ধ্রুপদী সভ্যতার শেষ ভাগ গেলো সংস্কৃতি জার্মান প্রভাবে প্রবাহিত হয় এবং সুইজারল্যান্ডের পূর্ব অংশে আলেমানিক ভূখণ্ডের অংশ হয়। 6ষ্ঠ শতাব্দীতে সুইজারল্যান্ড এলাকাটি ফ্রাঙ্কিশ সাম্রাজ্যের সাথে যুক্ত হয়। মধ্যযুগের মধ্যবর্তী সময়ে পূর্ব অংশটি পবিত্র রোমান সাম্রাজ্যের সোয়াবিয়া ডিউক শাসিত এলাকা এবং পশ্চিম অংশটি বুরগুন্ডির অংশ হয়।
প্রারম্ভিক ইতিহাস প্রাক ইতিহাস প্রত্নতান্ত্রিক নিদর্শন থেকে প্রমাণ পাওয়া যায় 1,50,000 বছর পূর্বে মধ্যপুরা প্রস্তর যুগে শিকার সংগ্রহকারীরা আল্পস পর্বতের উত্তরে নিম্নভূমিতে বসবাস করত। নব্য প্রস্তর যুগে এই এলাকাটি ঘনবসতি সম্পূর্ণ হয়ে ওঠে। আনুমানিক খ্রিস্টপূর্ব 3800 অব্দের ব্রোঞ্জ যুগের ফাইল বসবাসকারীদের অবশিষ্টাংশ অনেক হ্রদ এলাকায় পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে কেল্টীয় আদিবাসীরা এই এলাকায় বসবাস করত। রেটীয় জাতি পূর্ব অঞ্চলে এবং হেলব্রেটি জাতি পশ্চিম অঞ্চলে বাস করত। 2017 সালের মার্চ মাসে আইসিসিলে কান স্কুল কমপ্লেক্সের জন্য নির্মাণ প্রকল্পের খোদাই কাজের সময় একটি গাছের টাং থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব 200 অব্দের একজন মহিলার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্নতান্ত্রিকবিদগণ জানান যে মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক 40 বছর এবং জীবিত অবস্থায় শারীরিক পরিশ্রম করতেন। মহিলাটির সাথে বেড়ার চামড়ার কোট, বেল্টের চেন, পশমের পোশাক, একটি ওড়না, একটি দুদুলম্যান কাঁচ ও হলদে পাথরের তসবিহ আবিষ্কৃত হয়। মধ্যযুগ ক্যারোলিঞ্জীয় রাজাদের অধীনে সামন্তবাদ বিকশিত হয় এবং রাজতন্ত্র ও বিপদের রাজত্ব শাসন ব্যবস্থা পরিচালনা করত। 843 সালে বরগুন্ডি ও লথুরিঞ্জিয়ার মধ্যে এবং আলমোনিয়া ও জার্মান লুইসের পূর্ব রাজ্যের মধ্যে বেরডুন এই চুক্তি স্বাক্ষরিত হয়। 10ম শতাব্দীতে ক্যারোলিঞ্জিয়াদের প্রভাব হ্রাস পায় এবং ম্যাগিয়াররা 917 সালে বাসেল ও 926 সালে সেন্ট গ্যানেল ধ্বংস করে। আধুনিক সুইজারল্যান্ড শিল্পায়ন গৃহযুদ্ধের ফলে সুইজারল্যান্ডে 1848 সালে ফেডারেল সংবিধান গ্রহণ করে। 1874 সালে এতে ব্যাপক সংশোধন আনা হয়। প্রতিরক্ষা, বাণিজ্য ও আইনি বিষয়ে ফেডারেল সরকারের উপর অন্যান্য সকল ক্ষেত্রে ক্যান্টনাল সরকারের উপর দায়ভার ন্যস্ত করা হয়। তখন থেকে 20 শতাব্দীর অধিকাংশ সময়ে সুইস ইতিহাসে ধারাবাহিকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি এসেছে। সুইজারল্যান্ড মূলত গ্রামীণ এলাকা হলেও 19 শতাব্দীর শেষভাগ শহরগুলোতে শিল্প বিপ্লব পূর্ণতা লাভ করে। বিশেষ করে টেক্সটাইল শিল্পে উদাহরণস্বরূপ বাসেল রেশম সহ টেক্সটাইল ছিল অন্যতম প্রধান শিল্প। 1888 সালে নারীরা 46% পারিশ্রমিক গৃহীতা ছিল। অর্ধেকের কাছাকাছি নারীরা টেক্সটাইল মিলে কাজ করতেন। অন্যদিকে গৃহপরিচারিকা ছিল দ্বিতীয় সর্বোচ্চ কর্মের শাখা। 1890 থেকে 1910 সালের মধ্যে নারী শ্রমিকের সংখ্যা 1960 এর দশকের শেষভাগ থেকে 1970 এর দশকের চেয়ে বেশি ছিল। প্রশাসনিক অঞ্চলসমূহ সুইজারল্যান্ডে মোট 26টি ক্যান্টন রয়েছে। ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল, যাদের পৃথক সীমানা ও রাষ্ট্র ব্যবস্থাও ছিল। বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত। সুইজারল্যান্ডের অর্থনীতি
সুইজারল্যান্ডের অর্থনীতি পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতি। দীর্ঘমেয়াদী মুদ্রা ও নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা দেশটির অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা সুইজারল্যান্ডকে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি আকর্ষণীয় স্থান হিসাবে বিনিয়োগকারীদের পরিচিত করে তুলেছে। বৈদেশিক বিনিয়োগের উপর সুইজারল্যান্ডের অর্থনীতির নির্ভরতা ক্রমেই বেড়ে চলছে। শিল্প ও বাণিজ্য সুইজারল্যান্ডের অর্থনীতির মূল চালিকা শক্তি। বিশ্বের সবচেয়ে মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। সুইজারল্যান্ডে বেকারত্বের হার কম। এছাড়া দেশটির সেবা খাত ক্রমে অর্থনীতি একটি বড় অংশ হিসাবে আবির্ভূত হচ্ছে। জুরিক সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর, যা সুইজারল্যান্ডের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে সুপরিচিত। ইউরোপের প্রধান শিল্প ও অর্থনৈতিক রাজধানীগুলোর মধ্যে জুরিক পর্যটকদের জন্য সবচেয়ে আনন্দদায়ক এবং আকর্ষণীয় স্থান। সংস্কৃতি প্রেমীদের জন্য এখানে আছে বেশ কিছু জাদুঘর এবং মধ্যযুগীয় স্থাপনা। পর্যটকদের দর্শনের জন্য জুরিক সেরা সুইস শহরগুলির মধ্যে অন্যতম। জুরিকে যা যা দেখবেন। লেক জুরিক পরিষ্কার এই হ্রদটি বেলভিউ এলাকা থেকে শুরু হয়ে টিপেনবোর্নেন পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। রৌদ্রোজ্জ্বল দিনে অবকাশ যাপনের জন্য এই লেক আদর্শ জায়গা। লেক জুরিকের জলে সাঁতার কাটা কিংবা নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে। জুরিক অলস্টাড বিংশ শতাব্দীর পূর্বের ঐতিহাসিক শহরের অন্তর্ভুক্ত একটি এলাকা। এখানে জনপ্রিয় পর্যটক আকর্ষণ এবং স্থাপত্য নিদর্শনের মধ্যে আছে বেশ কয়েকটি ল্যান্ডমার্ক, প্লাজা, লিনহেনহফ ও ফুমনস্টার, সেন্ট পিটার্স চার্চ, নিউ মার্কেট এবং পুরনো মধ্যযুগীয় রাথহাউস আবাসস্থল। ইউটিলিবার্গ, যারা পাহাড়ের উপর থেকে জুরিক শহর এবং লেক জুরিকের সৌন্দর্য উপভোগ করতে চান, তারা ইউটিলিবার্গ চলে যেতে পারেন। এখানে পাহাড়ের উপর উটুকুলুম নামে ছোট্ট একটি হোটেল এবং 2টি টাওয়ার রয়েছে। টাওয়ারগুলোর একটি টেলিভিশন সংকেতের জন্য ব্যবহৃত হয় এবং অন্যটি নির্দিষ্ট ফি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।
আল্টিস গ্যাটলি ও ট্রাইমলি এলবেসিড্রেন থেকে ইউটিলিবার্গে যাওয়ার হাঁটা পথ রয়েছে। এছাড়া জুরিক থেকে ট্রেনে ইউটিলিবার্গ যাওয়া যায়। ইউটিলিবার্গ ক্যাম্পিং এবং হাইকিং এর জন্য আদর্শ স্থান। ফরসেস্টার বা ফরামনস্টার নারী গির্জার বা ফরসেস্টার জুরিখের 4টি প্রধান চার্চের মধ্যে অন্যতম। 853 সালে জার্মান নাগরিক লুইস তার মেয়ে হিল্ডগার্ডের উপাসনার একটি নির্মাণ করেন। বর্তমানে গির্জাটি উপাসনা এবং ভ্রমণের জন্য চালু রয়েছে। গির্জাটির অন্যতম আকর্ষণীয় দিকের মধ্যে রয়েছে 30 ফুট উঁচু কাচের জানালা, শিল্পী ফল বর্ডার এবং টাওয়ারের ফ্রেস্কো গড়ি। সুইস ন্যাশনাল মিউজিয়াম। এই মিউজিয়ামে প্রস্তর যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত সুইজারল্যান্ডের সাংস্কৃতিক এবং জীবনের দর্শনের বিভিন্ন উপাদান সুরক্ষিত আছে। 1898 সালে গুস্টাভ গাল এই মিউজিয়ামটি স্থাপন করেন। সুইজারল্যান্ডের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে এর থেকে উত্তম স্থান আর দ্বিতীয়টি নেই। গুস মুনস্টার খ্যাত এই গির্জাটি শেলেম্যান কর্তৃক প্রতিষ্ঠিত। গির্জার টুইন টাওয়ারকে জুরিকের সবচেয়ে স্বীকৃত ল্যান্ডমার্ক হিসেবে ধরা হয়। 1200 শতকে গির্জাটি আধুনিকায়ন করে বিখ্যাত শিল্পী অগাস্টো ও কিয়োকমিট্টি এবং অট্টো মঞ্চের ব্রোঞ্জের ভাস্কর্যের দরজা স্থাপন করা হয়। গির্জার অভ্যন্তরে ফেলিক্স ও রেগুলা জুরিকের স্রষ্টা এবং শেলোমেনের সম্মানে ভাস্কর্য স্থাপন করা হয়। লিন্ডেন হব লিমতো নদীর তীরে অবস্থিত সবুজে ঢাকা লিন্ডেন হব শহরে আছে সুদীর্ঘ ইতিহাস। লিন্ডেন হব পাহাড়ের উপর অবস্থিত এই শহরে আছে রোমান ক্যাসেল, নাগরিক সমাবেশের স্থান, পুরাতন প্রাসাদ, মেসনিক লজ এবং লিন্ডেন হব দুর্গ। ঐতিহ্যবাহী এই শহরে পায়ে হেঁটে ভ্রমণ আপনার মনকে নিঃসন্দেহে প্রশান্ত করে দেবে। রিডবার্গ মিউজিয়াম 1857 সালে জার্মান শিল্পপতি জন্য নির্মিত ক্লাসিক্যাল বিলাটি ব্যারন এডুয়ার্ড বন্ডের হায়দাতের সংগ্রহশালা হিসাবে ব্যবহৃত হচ্ছে। রোমের ভিলা আলবানি মডেলের অনুকরণে নির্মিত রিডবার্গ মিউজিয়ামটি সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্ব ঐতিহ্য নিদর্শনের একমাত্র জাদুঘর। এখানে ভারতীয়, তিব্বতী, চীনা, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন দেখতে পাওয়া যায়। জুরিক চিড়িয়াখানা ইউরোপের অন্যতম সেরা এই চিড়িয়াখানায় প্রায় 360 প্রজাতির বিভিন্ন প্রাণী রয়েছে। এখানে বন্যপ্রাণীদের তাদের অনুকূল প্রাকৃতিক পরিবেশে রাখা হয়েছে।
এই চিড়িয়াখানার উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে আছে তুষার চিতাবাঘ, পাম্পিন, উড়ন্ত শিয়াল ইত্যাদি। এছাড়াও এখানে আছে ক্যাকন এলিফ্যান্ট পার্ক। কুন্টহাউস জুরিক কার্ল মোজার এবং রবার্ট কার্জেলের ডিজাইনে নির্মিত কুন্টহাউস জুরিক জাদুঘরটি 1910 সালে উন্মুক্ত করা হয়। এখানে সুইজারল্যান্ডের স্থানীয় আর্ট অ্যাসোসিয়েশন কর্তৃক বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প সংস্থান পেয়েছে। ক্লাউড মনেট, এডওয়ার্ড মিন্স, পাবলো পিকাসো এবং সুইস আলবার্তো জিকোমোমটিয়ের মতো বিশ্বখ্যাত শিল্পীদের শিল্পকর্মগুলো এখানে দেখা যায়। জেনেভা প্রাকৃতিক সৌন্দর্যের আধার। জেনেভা আকৃতিতে ছোট হলেও সুইজারল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। সুইজারল্যান্ডের সবচেয়ে দামি এবং বিলাসবহুল এই শহরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অফিস সদর দপ্তর রয়েছে জেনেভাতেই। পরিষ্কার পরিচ্ছন্ন এবং জাঁকজমকপূর্ণ এই শহর বিশ্ব সম্মেলনের জন্য সারা পৃথিবীতে সমাদৃত। এছাড়া ঐতিহাসিক ভবন, দুর্গ পরিদর্শন, আলপাইন লেকে সাঁতার কাটা, আউটডোর অ্যাক্টিভিটি এবং পাহাড়ের সৌন্দর্য অন্বেষণে জেনেভার তুলনা নেই। জেনেভা ভ্রমণের সময় বছরের যে কোনো সময় জেনেভা ভ্রমণ যেতে পারেন, তবে গ্রীষ্মকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এছাড়া বিভিন্ন ঋতুতে অপরূপ সুইজারল্যান্ড ভিন্ন ভিন্ন রূপে পর্যটকদের মন জয় করে। জেনেভায় যা যা ঘুরে দেখবেন। লেক জেনেভা জেনেভার অন্যতম আকর্ষণের নাম লেক জেনেভা। জেনেভার বুক ছিঁড়ে বয়ে চলা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই লেক পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। আছে ছোট থেকে মাঝারি নৌকা বা জাহাজে লেক ভ্রমণের ব্যবস্থা। আর লেকের দুই পাশে গড়ে উঠেছে আবাসিক হোটেল, শপিং মল ও সোভেনিয়র শপ। জেড.ডি.আও জেনেভার সবচেয়ে আইকনিক ও বিখ্যাত ল্যান্ডমার্কের নাম জল
জেট, একটি শক্তিশালী পাম্প প্রতি সেকেন্ডে প্রায় 500 লিটার পানি 140 মিটার উচ্চতায় প্রবাহিত করে। লেকে সাঁতার কাটা এবং জেডি আও এর বিস্ময়কর কৃত্রিম ঝর্ণাটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয়। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম 1966 সালে চালু হওয়া ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটিতে কীট পতঙ্গের নমুনা থেকে শুরু করে চাঁদের পাথর এবং নানা রকম জীবাশ্ম সংরক্ষিত আছে। পরিবার নিয়ে পরিদর্শনের জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। এই জাদুঘরে জনস নামে 2 মাথাওয়ালা একটি জীবন্ত কচ্ছপ আছে। এটি 20 বছরেরও বেশি সময় ধরে পরিবেশের প্রতিকূলে লড়াই করেই চলছে। জারদিন বোটানি 1902 সালে প্রতিষ্ঠিত জারদিন বোটানিক্যাল গার্ডেনে পৃথিবীর প্রায় 14,000-টিরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে। এছাড়াও প্রায় 6 লক্ষ লতা গুল্মের নমুনা সংরক্ষণে রয়েছে। একই সাথে চিড়িয়াখানা এবং বৃক্ষের মেলবন্ধন উপভোগ করার জন্য জারদিন বোটানিক্যাল গার্ডেন একটি আদর্শ জায়গা। জারদিন ইংলাইজ 1855 সালে নির্মিত জারদিন ইংলাইজ পার্কটি জেডি আও বেশ কাছেই অবস্থিত। সুন্দর গোলাপ বাগান, ফুলের বিছানা কিংবা বিভিন্ন রাইডের জন্য পার্কটি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মিউজিয়াম অব আর্ট অ্যান্ড হিস্টোরি জেনেভার কেন্দ্রে অবস্থিত সুইজারল্যান্ডের সর্ববৃহৎ শিল্প জাদুঘর জেনেভা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। এছাড়া এখানে 1600 থেকে 1800 শতকের পৃথিবী বিখ্যাত ডাচ, ফ্ল্যামিশ এবং ফরাসি শিল্পীদের শিল্পকর্ম রয়েছে। পার্ক ডেস বাস্টিন্স প্লেস নিউবি সংলগ্ন শান্ত ও সুন্দর এই পার্কটি বিশ্রাম নেওয়ার জন্য আদর্শ স্থান। এখানে প্রশস্ত লন, রেস্টুরেন্ট এবং শিশুদের খেলার মাঠ রয়েছে। এছাড়াও বছরের বিভিন্ন সময় এখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের কাছে পার্কটি ব্যাপক জনপ্রিয়।
ফেলিস ডেস নেশনস 1938 সালে নির্মিত ফেলিস ডেস ন্যাশনাল কমপ্লেক্স প্রতি বছর হাজার হাজার আন্তঃসরকার জড়িত সভায় অনুষ্ঠিত হয়। তাই বলা যায় পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জায়গা বা প্রধান কূটনীতিক কেন্দ্র হচ্ছে ফেলিস ডেস নেশনস। এখানে জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরের পরবর্তী দ্বিতীয় গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। ফ্রেডরিক ফিলিপ মিউজিয়াম 1832 সালে প্রতিষ্ঠিত জগৎ বিখ্যাত সুইস ঘড়ি তৈরির ইতিহাস জানা যাবে ফ্রেডরিক ফিলিপ মিউজিয়ামে। 500 বছরের ঘড়ি ক্রমবিকাশের ইতিহাস, স্বয়ংক্রিয় বাদ্যযন্ত্র, প্রাচীনতম ঘড়ির সংগ্রহশালা দেখতে এখানে পর্যটকগণ ভিড় করেন। জলবায়ু এবং আবহাওয়া। সাধারণভাবে সুইজারল্যান্ডে জলবায়ু মাঝারি মহাদেশীয়, তবে এটি আঞ্চলিক পার্থক্য রয়েছে। পশ্চিম সুইজারল্যান্ডে আটলান্টিক মহাসাগরটি জলবায়ুতে একটি শক্তিশালী প্রভাব ফেলে। আল্পস জলবায়ু পর্বত আলপাইনে, আল্পসের দক্ষিণ জলবায়ু প্রায় ভূমধ্যসাগরীয়। গড় বার্ষিক তাপমাত্রা +8.6 সেলসিয়াস হয়। শীতকালে সুইজারল্যান্ডে অনেক তুষারপাত পড়ে, যা একটি দীর্ঘ স্কি ঋতু নিশ্চিত করে। সুইজারল্যান্ড ভূগোল। সুইস কনফেডারেশন ইউরোপের কেন্দ্রে অবস্থিত। এটি সমুদ্রের অ্যাক্সেস নেই। পশ্চিমে সুইজারল্যান্ডের সীমানা, দক্ষিণে ইতালির সাথে, উত্তর পূর্বের সাথে এবং পূর্বের সাথে অস্ট্রিয়া এবং লিechtensteinের সাথে। এদেশের মোট এলাকা 30,528 বর্গ কিলোমিটার এবং সীমান্তের মোট দৈর্ঘ্য 1,850 কিলোমিটার। প্রতি বছর সুইজারল্যান্ডের 16 মিলিয়নের বেশি পর্যটকের দ্বারা পরিদর্শন করা হয়। তাদের অধিকাংশের জন্যই সুইজারল্যান্ডটি প্রথমে ঘড়ি, চকলেট, সুইস পানির এবং স্কি রিসোর্টগুলির সাথে যুক্ত। যাই হোক, পর্যটকরা খুব দ্রুত বুঝতে পেরেছিলেন যে এদেশে অনন্য মধ্যযুগীয় স্থাপত্য ভবন, আশ্চর্যজনক সৌন্দর্য, প্রকৃতি একটি বড় সংখ্যক আকর্ষণ। জেনেভাতে বার্ষিক অটোমোবাইল ইন্টারন্যাশনাল কার ডিলারশিপ, সেই সাথে চমৎকার তাপ রিসোর্ট রয়েছে।
ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এর আয়তনে 70% ঘিরে রয়েছে আল্পস। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা, যা গ্রীষ্মকালে গরম এবং আর্দ্র থাকে। এই সময় পর্যায়ক্রমিকভাবে বৃষ্টি হয়। শীতকালে পর্বতগুলোতে বিকল্প রোদের সাথে বরফ থাকে, যা নিচের এলাকা জুড়ে মেঘলার কুয়াশার প্রবণতা দেখা যায়। পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের জন্য আকৃষ্ট হয়। এছাড়া স্কিইং আর পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক আসে। বিশ্বের অন্যতম অর্থসংস্থান হওয়ায় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্য আসে। সুইজারল্যান্ডে বার্নের পুরাতন শহর, সাদুগলের মাঠ এবং মন্টিসেন জিওরোজিও সহ 11টি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে।
স্কিইং, স্নোবোর্ডিং এবং মাইন্ড ট্রেনিং সুইজারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা। এছাড়াও দেশটির পরিচিত খেলাগুলোর মধ্যে রয়েছে ফুটবল, আইস হকি, টেনিস ইত্যাদি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল ফিফা এবং ইন্টারন্যাশনাল আইস হকি ফেডারেশন সদর দপ্তর দেশটির জুরিখ শহরে অবস্থিত। ঠিক আছে ভিউয়ার, আজ এই পর্যন্ত। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। আল্লাহ হাফেজ।